স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বিপিএলের আমেজটা শুরু হয়ে গেছে, বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছেন, দলগুলো নিজেদের প্র্যাকটিসটা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের মতো। দুদিন বাকি আছে বিপিএলের। কারা কারা এলেন, কারা কারা আসার পথে, এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। শাহিন শাহ আফ্রিদি কিন্তু চলে এসেছেন। বিপিএলের আমেজটা কি পাচ্ছেন? হ্যাঁ, মানে আজকে এসে তিনি প্রেস কনফারেন্সও করেছেন। তিনি এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা বলাই যায় যে পাকিস্তানের অন্যান্য প্লেয়ারদের তুলনায় সবচেয়ে গ্লোবাল ক্রিকেটে একজন বড় তারকা তিনি এসেছেন। তিনি সেটা অস্বীকার করেছেন। তিনি বাংলাদেশিরাই বড় তারকা, বাংলাদেশের বড় তারকা। আমরা এটা কালকেই জানতাম যে আজকে তিনি এসে প্র্যাকটিস করবেন। সো শাহিন আফ্রিদির এই আশাটা এই বিপিএলের আমেজটা আরও তৈরি করে দিয়েছে। তবে চট্টগ্রাম কিংসের জন্য আসলে দুঃসংবাদই বলা চলে যে অ্যাঞ্জেলো মেথিস এবং মঈন আলী আসলে আসতে পারছেন না। তবে তারা কিন্তু দুইটা ভালো সাইনিং করিয়েছেন। আমি যদি বলি যে বিগেস্ট নাম না হয়তো বা, কিন্তু পারফরমেন্সের বিচারে তারা কিন্তু খুবই ভালো ক্রিকেটার। যদি নামগুলো যদি বলতে, একজন হচ্ছেন হুসেন তালাত, আরেকজন হচ্ছে আলী রাজা। হুসেন তালাত কিন্তু রিসেন্টলি পাকিস্তানের ঘরোয়া যে এই টুর্নামেন্টটা হয়েছে সেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স কাপ, সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স। 9 ইনিংসে তিনি 319 রানের মতো করেছেন, 53 এভারেজ এবং একটা সেঞ্চুরিও রয়েছে 2টা 50-র সাথে। সো এই প্লেয়ারটা আসলে ভালো একটা সাইন হয়েছে। আপনি মঈন আলী এবং ম্যাথিউসের সাথে কম্পেয়ার করলে হয়তো তাদের সাথে অন্যরকম হবে, কিন্তু তিনি অলরাউন্ডারও, তিনি বোলিংও করতে পারেন। তাদের সাথে তাদের মানে না হলেও একটা ইনফর্মে থাকা প্লেয়ারকে আসলে সাইন করেছেন। আরেকজন হচ্ছেন আলী রাজা, তিনি কিন্তু পাকিস্তানের উদীয়মান পেসার। সো এই দুইটা সাইনিং মোটামুটি শেষ মুহূর্তে এসে চিটাগাং করেছে, যেহেতু মঈন আলীকে নিয়ে তাদের একটা সন্দেহ রয়েছে এবং ম্যাথিউস এখন এনওসি পায়নি শ্রীলঙ্কা থেকে। আপনি কি তাদেরকে রিপ্লেসমেন্ট হিসেবেই ধরছেন কিনা, যে এই দুজনের রিপ্লেসমেন্ট? না, আপনি ধরবেন। ধরা কিন্তু কঠিন, কারণ মঈন আলী এবং ম্যাথিউসের মতো প্লেয়ার এত তবে আমার মনে হয় যে এই দুজনের ইনক্লুশনে একটা বড় একটা ভূমিকা মনে হয় শহীদ আফ্রিদির আছে। তিনি কিন্তু দলটার মেন্টর, সেই হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের তিনি কিন্তু খুব কাছ থেকেই হয়তো বা দেখেছেন। দলটা যে সময় মানে নিজেদের থট শেয়ার করেছে যে আমাদের দুইটা প্লেয়ার লাগবে, তিনি হয়তো সাজেশন নিতেই পারেন, কারণ এই বড় বড় প্লেয়ারদের সাথে কোলাপ করাটা এটাই আসলে সুবিধা। তারা এত লিঙ্ক আপ থাকে যে তিনি আবার খোঁজ খবর রাখলে বলতে পারবেন যে এখন আফ্রিদি একটা কল দিলে কিন্তু মানা করতে পারবে না। যেমন তামিম শাহিন শাহ আফ্রিদিকে ফোন দিয়েছেন, শাহিন শাহ আফ্রিদি মানা করতে পারেননি। সো হতেই পারে আফ্রিদির কলেই হয়তো তারা দুজন এসেছে। এখন দেখা যাক। তুলনামূলক চিটাগাং কিংস হয়তো আগের চেয়ে একটু কম শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু খেলার মাঠে হয়তো দেখা যাবে এই প্লেয়ারগুলাই শাইন করেছে এবং জয় নিয়ে এসেছে। বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু এরই মধ্যে চলে এসেছেন। আমি যদি বলি ফরচুন বরিশালের ডেভিড মালান চলে এসেছেন। বিপিএলে কিন্তু প্রায় নিয়মিতই দেখা যায় ডেভিড মালানকে। তাছাড়া কিন্তু রিস্টপলিও চলে এসেছেন। তাদের আশা এবং তাদের পারফরমেন্সটা কীরকম আশা? দাভিদ মালান কিন্তু আরেকজন খুব বড় তারকা। তিনি ইংল্যান্ডের হয়ে তো 1 নাম্বার ছিলেনই, আর বিপিএলে কিন্তু তিনি রেগুলার খেলেন, আর এবারের বিপিএলে তিনি পুরো সিজনের জন্যই আসছেন। সো দাভিদ মালানের এখন দেখা যাবে যে শাহিন শাহ আফ্রিদিকে বললাম যে সবচেয়ে বড় তারকা, তার চেয়ে হয়তো তার সমান একজন তারকা অলরেডি চলে এসেছে আজকে। রিস্টপলিও কিন্তু বাংলাদেশ হয়ে খেলে থাকে, বিপিএলে খেলে থাকেন। আজকে সিলেটের আসলে যেই কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন অনুযায়ী রিস্টপলি কিন্তু একজন বড় নাম। সো ইংল্যান্ডের হয়ে কিন্তু তিনি রেগুলার টি20-তে পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করে থাকেন। সো সিলেটের জন্য এটা খুবই বুস্ট আপ করবে আমার মনে হয়। আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম যে রংপুর রাইডার্স কিন্তু একদম শুরু থেকে 4 জন বিদেশিকে পাচ্ছেন। সেখানে কিন্তু একজন স্টিফেন টেলর, তিনি কিন্তু চলে এসেছেন। স্টিফেন টেলর গ্লোবাল সুপার লিগে দারুণ পারফরমেন্স করেছেন। তার সঙ্গে হয়তো সৌম্য সরকারকে পাবেন না, কিন্তু দলটার হয়ে আসলে অবদান রাখার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, মানে ওই টাচটা যদি পায় রংপুরের একটা ফ্লাইং স্টার্ট হবে। এছাড়া কিন্তু ইফতেখার আহমেদ এবং নওয়াজ আহমেদ হচ্ছে মোহাম্মদ নওয়াজ, তিনি কিন্তু আসলে তাদের কিন্তু স্টোরি দিয়েছে ইফতেখার যে তারা অলরেডি আসছেন। সো আপনারা কালকে আলোচনা করেছেন যে রংপুরের প্রথম থেকে এই চারজন পাবে। এই চারজনই কিন্তু টপ স্ট্রাইকার। নওয়াজ তো বোলিংও করেন ভালো। সো সেখানে রংপুরের ফার্স্টের থেকে এই একটা বুস্ট আপের জন্য স্টিভেন টেইলর আসলে রসদ নিয়ে আসলো। আরও দুজনের কথা যদি বলি,
এবারে ঢাকা ক্যাপিটালস কিন্তু খুবই দারুণ দল করেছে। দলটার অন্যতম আকর্ষণ থিসারা পেরেরা। আমরা জানি যে তিনি অলরাউন্ডার, খুবই ভালো ব্যাটিং করেন, খুবই ভালো বোলিং করেন। দলটার আসলে একজন ব্যাটার এবং একজন বলার কম নিয়ে খেলার একটা সুযোগ তৈরি হবে থিসারা পেরেরা যদি খেলতে পারেন। তিনিও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাছাড়া খুলনা টাইগার্সের কথা যদি বলি সেক্ষেত্রে ওশানে থমাসও কিন্তু চলে এসেছেন। থিসারা পেরেরার কথাই যদি বলতেন যে ঢাকার যেরকম একটা এত ভালো একটা স্কোয়াড গড়েছে সেখানে আসলে থিসারা পেরেরার ভূমিকাটা কেমন হতে পারে? একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য তো সবসময় আসলে জায়গা ভালো থাকে। আপনি দেখবেন যে এই যে আমরা চিটাগাং নিয়ে কথা বলছি, অলরাউন্ডার বেস ছিলেন, সাকিব ছিলেন, মঈন আলী ছিলেন, ম্যাথিউস ছিলেন, তাদের কিন্তু পাচ্ছেন না। এখানে কিন্তু একটা বড় লস এসেছে। সেক্ষেত্রে ঢাকায় যখন আপনি বা যেই টিমেরই হোক একটা পেস বোলিং অলরাউন্ডারকে যদি পান, দলের বুস্ট আপটা বেশি হবে। আর থিসারা পেরেরা একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, তিনি নিয়মিত খেলেছেন বা বাংলাদেশের এগেনস্টেই অনেকবার খেলেছেন। ওই নিদাস ট্রফিতেও কিন্তু সেইখানেও কিন্তু তিনি ছিলেন। সো সেই ক্ষেত্রে অলরেডি চলে এসেছেন ঢাকার জন্য, তিনি প্রস্তুতি নিয়ে আর 2 দিন রয়েছে বাকি। এর মধ্যেই যেটুকু প্রস্তুতি নেওয়া পসিবল সেটুকু নিয়েই কিন্তু মাঠে তিনি নামবেন। আর ওশানে থমাসও কিন্তু রেগুলার পারফর্মার, ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ খেলে থাকেন। ওয়েস্ট ইন্ডিজের যে কোনো প্লেয়ারই আসলে টি-20-র জন্য পারফেক্ট, মানে যেই হোক। আমার এই তাদের মাসেল পাওয়ারের ক্ষেত্রেই কিন্তু আপনি বাংলাদেশের কন্ডিশন অনুযায়ী তারা যদি আসলে ক্রিজে টিকে যায় তখন কিন্তু যে কোনো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারই কঠিন হয়ে যাবে। আর ওশান থমাস তো আসলে বলার হিসেবেই মানে প্রতিষ্ঠিত বলার। সো হয়তো পাওয়ার প্লেতে তাকে খুব ভালোভাবে ইউজ করতে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।